শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আমাদের সাউন্ড ঠিক আছে? সাউন্ড ঠিক আছে? আমি জিজ্ঞেস করছি। যদি কেউ এসে থাকেন তাহলে একটু হ্যাঁ, এসে গেছেন একজন দাদাভাইকে দেখছি, এসে গেছেন। শুভ সন্ধ্যা। আজকের ৬৭ পর্বে মা গল্প বলবে, বীরবলে গল্প। তার আগে একটু কথা বলি। কথাটা হচ্ছে, আজ আমার বাবার মৃত্যুদিন। আজ আমার বাবার মৃত্যুদিন, তাই বাবার সম্বন্ধে একটু কথা বলে নিই, দিয়ে মা গল্প বলা শুরু করবে। বাবা ৫৯ বছর বয়সে মারা গেছিলেন। হ্যাঁ, আমার লাইফে এখন বন্ধ কর। ৫৯ বছরে বাবা মারা গেছিলেন। বাবার সম্বন্ধে বললে ফার্স্টে যে কথাটা এসে যায়, বাবার সেই ছোটোবেলার কথা। বাবা ৩ দিন যখন হয়েছিলেন তখন আমার ঠাকুমা মারা যায়। আমার ঠাকুমা মারা যাওয়ার পরে আমার ঠাকুরদা তারই এক বোনকে, তারা ২ বোন ছিল, পরবর্তী বোনকে বিয়ে করেন। মাসি আসলে ছেলেকে ভালো করে দেখবে সেই হিসাবে মাসিকে বিয়ে করে আনলো আমার বাবাকে দেখার জন্যে। বাবার মাসিকে বিয়ে করে আনা হয়েছিল, কিন্তু সেইভাবে আমার ছোটো ঠাকুমা আর কি, মানে মাসি ঠাকুমা, সে কিন্তু ঠিক মতো করে সেই ব্যাপারটা ভালো চোখে দেখলো না। কারণ তার একজনও তো ছেলে হয়েছিল না, সবাই মেয়ে হয়েছিল। যাই হোক, কিন্তু বাবার জীবনটা খুব কষ্টের মধ্যেই গেছে, যার জন্যে খুবই কষ্টের মধ্যে গেছে। ঠিকমতো পড়াশুনো করতে বাবা পারেননি, কিন্তু জ্ঞানী গুণীজনদের বাবা ভীষণ শ্রদ্ধা করতেন। আর একটা কথা বাবা বলতেন, আমাদের বারবারই বলেছি, আমার ৩ ঠাকুরদা, ৮ কাকা, ৮ পিসি। বাবা বলতেন আমার ছোট মানে কাকা আর কি, আমার ছোটো ঠাকুরদার যে ছোট ছেলে, সেই ছোটো কাকার বউ যখন আসবে, সে তখন তো আমরা বুড়ো হয়ে যাব, তখন তো ৮ ভাসুরকে নিয়ে সে কিছু করতে পারবে না, সে কি করবে? এই জন্যে বাবা প্রথম আমার বড় কাকিমা যখন আসলো তখন সমস্ত নিয়ম বাবা ভেঙে দিয়েছিল। আপনারা জানেন যে ভাসুরকে ছুঁলে এই করলে অনেক চান করতে হতো। বাবা বলল যে না, এই নিয়ম এখনই না ভাঙলে আমার যে মানে ৮ নম্বরের যে আমার ভাইয়ের যে বউ আসবে, সে তো খুব অসুবিধার মধ্যে পড়ে যাবে। তাই আমার বড় কাকিমা যখন বাবাকে পান দিতে আসতো, জল দিতে আসতো, তখন সেসব নিয়ম বাবা ভেঙে দিয়েছেন, ধরে নিতেন। তারপর গ্রামের প্রচণ্ড সমস্ত ভালো কাজে, আমাদের গ্রামের নামটা বলি, আমার বাপের বাড়ি সুন্দরবনে, বাসন্তী, শিবগঞ্জ।
সুন্দরবনের বাসন্তী জেলার শিবগঞ্জ নামক গ্রামে আমাদের বাড়ি। আমার বাবা খুব ছোট বয়সে মাতৃহারা হয়েও পাড়ার লোকেদের এত ভালোবাসা পেয়েছিলেন, মানে পাড়ার এক 3 বছরের শিশু তো, সেই জন্য পাড়ার এক ঠাকুমার কাছে তার বুকের দুধ খেয়ে আমার বাবা মানুষ হয়েছিলেন। এবং আমার 2 দাদা তাদের বাড়িতে, যেহেতু আমরা তখনকার দিনে বামন হিন্দুর ব্যাপার ছিল, আমার ঠাকুরদা যেহেতু আমার বাবা মানে বামন বাড়ির ছেলে ছিল, সেই জন্য বাবা ওদের বাড়িতে যখন ভাত খেত রান্না করে চাল টাল ধুয়ে ওই ঠাকুমা বসিয়ে দিত, আমার বাবা খেত। আমার দাদারাও ওইভাবেই খেয়ে স্কুলে গেছে ওদের বাড়িতে। পুরীর থালায় ঢেলে মারতো, হ্যাঁ, বুড়ি খেতে না এবং সেই মায়ের এত মাতৃসম্মান বাবা করেছেন শেষ জীবন অবধি ভীষণভাবে। এবং গয়ায় গিয়ে সেই মায়ের জন্যেও আমার বাবা শ্রাদ্ধ দিয়ে এসেছেন। আর বাবার সবচেয়ে বড় যেটা গুণ ছিল, পড়াশুনো না করলেও গুণী ব্যক্তিদের তিনি খুব সম্মান করতেন। এবং গান বাজনা বাবা নিজে ভীষণ ভালো নজরুলগীতি গাইতেন বলেই আমার নজরুলগীতির শিক্ষা সেই ছোটোবেলা থেকেই। পরে আমি তো শুভেন্দু মাইতির কাছে লোকসঙ্গীত শিখেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমার নজরুলগীতির উপরেই বাবা চেয়েছিলেন আমি নজরুলগীতি নিয়ে এগোই, তাই আমি নজরুলগীতিটাই শিখেছিলাম ছোটোবেলা থেকে। ভৈরব ভূঁইয়া নামে তার কাছে আমার হাতে খড়ি, পাশের বাড়ি। ভৈরব কাকু আমাকে নজরুলগীতি শেখাতেন, বাবা ডেকে ডেকে নিয়ে আসতেন আমার মেয়েটাকে একটু গান শেখা বলে। এবং বংশে যাতে গান শেখানো হয় সেই জন্যে মাস্টার যাতে আসে ক্লাবগুলোতে। আমাদের বাড়ির সামনে বিশাল বড় খাল, সেই খালের চারদিকে গাছ পুঁততেন, বলতেন একটি গাছ একটি প্রাণ, গাছ লাগাতেন। সমস্ত ভালো কাজে সমাজে তিনি যুক্ত থাকতেন আমার বাবা। এখনও যদি আপনারা কেউ শিবগঞ্জে যান, আমার বাবার নাম করলে সবাই চিনবেন। এবং গ্রামবাসীরা আমার বাবার এই দুঃখ দুর্দশা দেখে বাবাকে পোস্ট অফিসে চাকরি দিয়েছিলেন। বাবা সেই পোস্ট অফিসে চাকরি করতেন। প্রথম মায়না বাবার ছিল 50 টাকা। যে শক্তিপদ আমার বাবার নাম, শক্তিপদ এই চাকরিটা পাওয়ার উপযুক্ত। বাবা কিন্তু অন্য পার্টি করতেন, আমরা কিন্তু বরাবরই কংগ্রেস করে এসেছি। এখন তৃণমূল এই কংগ্রেস ভাগ হয়েছে, তখন কিন্তু আমার ছোট ঠাকুরদা 15 বছর প্রধান ছিলেন, ফলে আমরা একদম সেই শুরু থেকেই কংগ্রেস, সেই ইন্দিরা গান্ধীর আমল থেকেই কংগ্রেস। কিন্তু তারা বিপরীত পথে পার্টির লোক আমার বাবাকে চাকরি দিয়েছিলেন, পোস্ট অফিসে চাকরি দিয়েছিলেন। সেই চাকরি এখন আমার বড়দাও করছে। এতখানি বিশ্বাস সারা পাড়ার লোক বাবাকে, তখন তো এত যানবাহন ছিল না, বাবা পোস্ট অফিসে ওই শিবগঞ্জ থেকে বাসন্তীতে 3.5 মাইল রাস্তা, বাবা সাইকেল চালাতে পারতো না, হেঁটে যেত, হেঁটে আসতো। এবং প্রত্যেকে যে যার দরকার পড়তো, শক্তিপদ আমার এইটা এনে দিও, ভাইপো এইটা এনে দিও, কাকা এইটা এনে দিও। এবং বাবা সেইটা জিনিস তো আনতেন, এবং কারো যদি 1 টাকা 2 টাকা 5 টাকা ফেরত হতো, তার সাথে সেই জিনিসটার উপরে তিনি রেখে দিতেন হিসাব করে জানলায়। তারা নিয়ে যেত, কোনোদিন দ্বিতীয়বার প্রশ্ন করতো না যে বাবা এটা ক টাকা নিয়েছে। এবং পাড়ার লোকেরা বাবাকে যদি আসতে দেখতো, পাড়ার বাচ্চারা এবং পাড়ার লোকেরা বলতো এই সব উঠে পড় পুকুর থেকে, এই দুষ্টুমি করিস না, শক্তিপদ আসছে উঠে পড়। পাড়ার ছেলেরা এবং বউরাও বাবাকে ভয়ও পেত, শ্রদ্ধাও করতো। আমার তো মনে আছে পাকা রাস্তায় যদি বাবাকে দেখতাম, সে আগেকার দিনে আমরা সেই সাঁতার কাটতে কাটতে গোঁফ হয়ে যেত, জল দিয়ে আর কাদা দিয়ে সেই গোঁফ হয়ে যেত, এত আমরা জল। যেই বাবার নাম শুনতো সব পুকুর ফাঁকা, কেউ থাকবে না, বা যারা খেলাধুলো করছে এত বেলা অবধি সব যে যার ঘরে ঢুকে যাবে। এবং কোনো ছেলে যদি বাবার সামনে দুষ্টামো করতো, পাড়ার কথা বলছি, আমাদের নয়, তাকে যদি বাবা মারতো, তার বাবা মা বলতো শক্তিপদ মেরেছে, বা ভাসুর মেরেছে, বা কাকা মেরেছে, ঠিক করেছে, কাকা অন্যায় সহ্য করতে পারে, তোকে মেরেছে। বাবার নামে কারোর কাছে গিয়ে নালিশ করলেও তারা কিন্তু কেউ সেটা মেনে নিত না। এই ছিল আমার বাবার চরিত্র। তারপরে এলো আমার মা। এবার মা কিছু বলুক, আমি তো অনেক কথা বললাম, মা কিছু মার অভিজ্ঞতার কথা বলবে। কি বলবো? তারপরে আরেকটা কথা বলি, তখনকার দিনে নার্সের চাকরি খুব বাজে, খুব অন্যরকম ছিল। সেই নার্সের চাকরি করা মানে ভালো ঘরে বিয়ে হবে না, এই হবে না। আমি সিনিয়র নার্সের চাকরি পেয়েছিলাম, 3 বছর ট্রেনিং ছিল। আমার বাবা বলল যে না, আমার মেয়েকে নার্সের ট্রেনিংয়ে যদি দিয়েই, যদি ভালো ঘরে বিয়ে না হয়। অথচ আমার সেই বাবা আমার মেজো কাকিমাকে নার্সের ট্রেনিংয়ে ভর্তি করলেন। তখন সবাই বলল তুমি মেয়েকে নার্সের ট্রেনিংয়ে দিলে না, অথচ তুমি বাড়ির বৌমাকে নার্সিং ট্রেনিংয়ে দিলে। আর সেই জন্য 1 বছর আমার মেজো ঠাকুরদা মেজো ঠাকুমা আমার বাবার সাথে কিন্তু কথা বলেনি,
যে শক্তিপদ বাড়ির বড় ছেলে, তার উপর থেকেও কথা বলতে পারবে না, কিন্তু আমার বাবার সাথে কথা বলেনি। কারণ শক্তিপদ এটা কী করলো, ওনারা গেছিলেন মেদিনীপুরে, আমাদের আদি বাড়ি ছিল মেদিনীপুরে, সেখানে বাবা গেছিলেন। সেই সময় ওই কাকিমার বাবা এসে আমার বাবাকে বলল, শক্তিপদ তুমি তো বংশের বড় ছেলে, চাকরিটা হাতছাড়া হয়ে যাবে, আমার মেয়েটা চাকরিটা করুক, আমি চাই। সেই মৃত্যুর সময় সেই দাদাইয়া বলতাম আমি, সেই দাদাই আমার বাবার জন্য কত করেছে। বলছে শক্তিপদ তো মানুষ হয় না, সে আমার মেয়েকে চাকরি করিয়ে দিয়েছে। আর তার শাস্তি স্বরূপ আমার ঠাকুরদারা খুব রেগে গেছিলেন, বলছিলেন না কেন নার্সের ট্রেনিং পাঠালো। কিন্তু সেই দাদাইয়া কিন্তু বুঝেছিলেন যে আমার বাবা কেন এটা করেছিল, অনেকে প্রশ্নও করেছিলেন। তখন বলেছিল, সব বাবা বলেছিল, বংশের উন্নতি করতে গেলে মেয়েদের শিক্ষিত করতে হবে, মেয়েদের আয়ের পথ করতে হবে, নাহলে বংশের উন্নতি হবে না। নিয়ম কানুন অন্ধবিশ্বাস নিয়ে পড়ে থাকলে কিন্তু বংশের উন্নতি হবে না। আমার বাবা সেই কালে বুঝেছিলেন। এবং বাবা যে বাড়ি করেছেন, আপনারা যদি কোনোদিন আমাদের বাড়িতে যান দেখবেন মাটির দোতলা বাড়ি, এবং তার দরজাগুলো কত কারুকার্য, দেয়ালে কত ছবি আঁকা, এইসবগুলো বাবা ভীষণ শৌখিন ছিলেন। আমি ব্রতচারী ট্রেনিং করেছি, আমি তরুণ তীর্থ করেছি শুরু আমার বাবার জন্যে, আমি গান শিখেছি আমার বাবার জন্যে। আমার ঠাকুরদারা কিন্তু তখন পছন্দ করতেন না, আমাদের ছোট বয়সে শাড়ি পরতে হতো, কিন্তু আমার বাবা চেয়েছিলেন বংশের উন্নতি। সেই বয়স সেই জায়গায় দাঁড়িয়ে বাবা গান গাইতেন, বাবা ভালো কাজের পাশে থাকতেন। এটাই আমার বলার কথা। আজ বাবার আমার মেয়ে তখন পেটে ছিল, তখন বাবা মারা গেছেন। আমার মেয়ের 28 বছর হলো মারা গেছেন। তা কালকে মানে সংক্রান্তির দিন বেলা রাত্রি 2টোর সময় বাবা মারা গেছেন। ফলে পয়লা বৈশাখী বাবার মৃত্যু দিন হয়। আমার বাপের বাড়িতে আবার তিথি নক্ষত্র মানে তো, ওরা আবার অন্য দিন হয়তো করে, আমি জানি না তিথি নক্ষত্র ব্যাপারটা। তাই সেই হিসেবে বাবার আজ মৃত্যু দিন, সেই বাবাকে স্মরণ করার জন্য করলাম। মা তুমি যদি কিছু বলতে চাও তো বলো, দিয়ে তারপর গল্প শুরু করো। কিছু বলবে বাবার সম্বন্ধে, কিছু বলবে? তাহলে তুমি গল্প শুরু করো। বাবার মৃত্যুর দিনে আপনারা, আমি বলছি আপনারা কামনা করুন বাবা যেখানে থাকেন যেন দুঃখের হাত থেকে তিনি বেরিয়ে যেন একটু আনন্দে থাকেন, গান বাজনা পড়াশুনোর মধ্যে থাকেন। বাবা খুব আফসোস করতো যে বাবা পড়তে পারেনি, বাবা গান গাইতে পারেনি, তাই তিনি আমাদের বংশের সবাইকে চেষ্টা করেছিলেন যাতে আমরা পড়াশুনো করি, গান বাজনা করি। হ্যাঁ, সেটা বাবা চেয়েছিলেন। ঠিক আছে, সব দুঃখের কথা, অনেক কথা মনে পড়ে যায় বাবার কথা বললে। বাবা যেখানে থাকে যেন ভালো থাকে। মা এবার শুরু করো তুমি। খুবই দুঃখের কথা, তার কথা বললে চোখে জল আসে। কি বলবো, খুব ভালো লোক ছিলেন, প্রত্যেকেই ভালোবাসত, প্রত্যেকেই, ছেলে পুলে সবাইকে ভালোবাসত। এমন একজন লোক ছিল, পয়সা না থাকলে কি হবে, তাকে সবাই ভালোবাসত। কেউ জানবে না যে পয়সা নেই, খায়নি হাসবে, বলবে তুই যে খাইসনি তোর মনে হয়নি তো, তুই হাসতেছিস। সৎমা বহু নির্যাতন দিয়েছে, বহু। আমি এসেও নির্যাতন পেয়েছি, এসেও আমি খুব নির্যাতন পেয়েছি। আর ওই কথাটা বলো, বাড়ির রাস্তা থেকে লোক ধরে আনতো, মুড়ি দিয়ে জল খেয়ে দিত, আর তাকে বলতো চুপি চুপি বলতে, পরের দুঃখে দুঃখী তিনি, যে আজ তো খায়নি গোপনে করে। পোস্ট অফিস থেকে এসে তো দেরি হতো, সঙ্গে এসছে মিছামিছি করে চান করে দুজনে একসঙ্গে খাবো, দুজনে একসঙ্গে খাবো, দিয়ে বলবে ভাতটা রেখে দে, সে খাবে, আমাকে দুটো মুড়ি দিয়ে দে। সে বাটিতে দুটোখানি মুড়ি জল ঢেলে খেয়ে নেবে। সে চান করেছে, কই কাকা খাবে এসো। আমি বাবা খেয়ে নিয়েছি, বেড়া গড়িয়ে গেছে তো অল্প দুটো খেয়েছি, তুমি ভাত খেয়ে নাও। এইরকমই লোক ছিল সে। কি বলবো, কান্না থাকে না, কি বলি, বলতেও পারি না। চশমাটা মোছো, চশমাটা খোলো, চশমাটা খোলো, চশমাটা জলে এসছে। না, গল্প শুরু করো এবারে। বাবার কথা বললে তো শেষ হবে না, মায়ের গল্প আবার মা তো আবার মনে মনে ভাবছে 100 পর্ব করবে, তাই মার কি গল্প বলি, এবার শুরু করি। কাঁদি, পারি না, পারি না, বলতে পারি না। শুরু কর, গল্প শুরু করো এবারে। জল খাবে? জল খেয়ে নাও।
তাহলে আমরা এবার গল্পে আসি। বীরবলের গল্প 67 পর্বে আমরা বীরবলের গল্পে আছি। বীরবলের গল্প বলো মা, শুরু করো। কোনটা যেন? মিথ্যা সত্যি। মিথ্যা সত্যি। কত নম্বর পেজ মোড়া আছে? পাতা মুড়া আছে। সত্য মিথ্যার ব্যবধান। এত সুন্দর বীরবলের গল্পগুলো পড়লে খুব আনন্দ লাগে। অনেক শিক্ষা, মানে অনেক হাসির মধ্যে যে শিক্ষা। শক্তিপদ বাবুকে আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানাই। সত্যি আমার সেটাই, বাবা যেখানে থাকুক যেন আনন্দে থাকতে পারে, শিক্ষা দীক্ষায় আনন্দে, বংশ আনন্দপ্রিয় লোক, আনন্দপ্রিয় খুবই লোক। আনন্দপ্রিয় লোক ছিলেন আমার। তার দুঃখ সে মনে করে না, বলে না কারো কাছে, সে আনন্দে থাকতো। ঠিক আছে, এবার মিথ্যা সত্যের ব্যবধান আমাদের প্রথম গল্প মা শুরু করছে। সম্রাট স্তব্ধ হয়ে বীরবলের দিকে তাকিয়ে রইলেন, তারপর পথ চলতে লাগলেন এবং দরবারের কাছে পৌঁছলেন। শুরু করো মা। পারমিতাদি এসছে, নির্মল বাবু এসছেন, রুনুদি এসছে, আমাদের শঙ্কু আছে, আরো অনেকজন বাবু অনেকে আছেন। উঠে গেছে। ও, আমার তো আরেকটা মোবাইল আছে। আচ্ছা, আমি বলি, হ্যাঁ বলো। প্রণব বালা বাবু আছে। এখন বীরবল কে বলছেন বাদশা যে, বাদশা একটা কথা জিজ্ঞাসা করব, মনে মনে রেখেছি, না বলুন। তখন বলছে যে, দেখো মিথ্যা সত্যি কত দূর? না হুজুর, 4 ইঞ্চি, 4 ইঞ্চি মিথ্যা সত্যি। না কীরকম? না জাহাপনা, আপনি ভেবে দেখুন, 4 ইঞ্চি। তখন বলছে যে 4 ইঞ্চটা কীরকম, আমাকে একটু বলতে হবে, না বললে তো হবে না। কী করে 4 ইঞ্চ? তখন বলে 4 ইঞ্চ চোখ থেকে কান, 4 ইঞ্চ। চোখে দেখা গেলে সেটা সত্যি, কিন্তু কানে অনেক সময় শোনার ভুল হতে পারে, কিন্তু চোখে দেখা ভুল হবে না। এই জন্যে জাহাপনা 4 ইঞ্চ। না বীরবল, সত্যি তুমি বীরবল তো, তুমি সত্যি বীরবল, তুমি বেশ বলতে পারো। আর জাহাপনাও খুব রসিকতা ছিলেন, বাদশাহ খুব রসিকতা ছিলেন। বলছে যে আমরা 2 চোখ দিয়ে যা দেখি তা সত্য, আর 2 কান দিয়ে যা শুনি তা সত্য নাও হতে পারে। এই চোখ আর কানের যে পার্থক্য, সেটা 4 ইঞ্চি। তাই বলছে যে সত্য মিথ্যার ব্যবধান 4 ইঞ্চি। কি অসাধারণ যুক্তিবোধ আমাদের বীরবল বলতেও পারে। একদম সত্যি সত্যি কথাই। চোখ দিয়ে যেটা দেবে, সেটা চাক্ষুষ, সবসময় আমরা যেটা দেখছি সেটা তো সত্যি বলেই আমরা মানি। আবার কানে অনেক সময় ভুল শুনতে পারি। বাদশার কাছে ছিল বীরবল, রাজা কৃষ্ণচন্দ্রের কাছে ছিল ওই যে কি গো, বীরবল তো না ওটা তো ইয়ের কাছে, আকবরের কাছে। আর কৃষ্ণচন্দ্রের কাছে ছিল যে হ্যাঁ, এই গল্পটা বলা হয়ে গেল তো। সেও মন্দ নয়। এক বাদশার কাছে একজন থাকে, সত্যি ভালো। এবার অকৃতজ্ঞ আর কৃতজ্ঞ, পরের গল্প। আচ্ছা, একটু কথা বলি। কালকে সোমবারে আমার ওই টুসু গানের উপরে লাইভ ছিল, যার জন্য মাকে কালকে আনতে পারি না। মার শরীরটা একটু খারাপ ছিল, ঠান্ডা প্রচণ্ড ছিল, যার জন্য মা আসতে পারিনি। আজকের এই জন্য মা এসছে, তার জন্য আমরা ক্ষমা চাইছি। তাও আপনারা এতজন দেখছেন, সত্যি আমি আপনাদের কাছে সব সময়ের জন্য কৃতজ্ঞ। আপনাদের মানে কি বলে যে মানে ধন্যবাদ জানাবো, ছোট করব না, সত্যি আমরা কৃতজ্ঞ। পরের গল্প বলো মা। কি এইবার একদিন বাদশাহ বলছেন, বীরবল তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? না কৃতজ্ঞ অকৃতজ্ঞ মানুষ দেখে আনতে হবে, একজনের ভিতরে থাকবে। সে বলে যে আমি পারবো না জাহাপনা, আমি পারবো না বললে মুন্ডু কাটা, পারতেই হবে বলে মুখটা ঘুরিয়ে নিয়ে বাদশা চলে যাচ্ছেন। তখন বীরবল ভাবলো বলতে তো হবে। তখন সে ঘুরছে,
ঘুরছে। কৃতজ্ঞ অকৃতজ্ঞ, আমি কি করি কি করি বীরবল ভাবছে। মানে ঘুম হচ্ছে না, রাত্রে ঘুমাতে যায় না, রাত্রে হাঁটছে, শুধু হাঁটছে, ভাবছে হাঁটছে, চিন্তা করছে হাঁটছে। এই করতে করতে তার মনে পড়ে গেল কাল তো জামাই ষষ্ঠী। আচ্ছা, এইবার ঘরে গেল, জামাইকে বলো কালকে রাজবাড়ি যাব, তুমি আমার সঙ্গে যাবে বুঝলে জামাই, আর আমার যে কুকুরটা আছে কুকুরটাকে নিয়ে যাবে। তা ভালো কথা। তারপর দিনে সকালবেলা বীরবল বেরিয়েছে আর জামাই বেরিয়েছে, কুকুরটাকে নিয়ে যাচ্ছে রাজবাড়িতে। সভাসদ বসে আছে আর অন্যান্য মন্ত্রী, এই তো প্রধানমন্ত্রী, আর অন্যান্য সব মন্ত্রী বসে আছে। বসে বলছে যে আচ্ছা, কুকুরটা গুড় গুড় করে গিয়ে বাদশার কাছে দাঁড়িয়েছে। বীরবল 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 এসে গেল একটা প্রণাম করে। কি না, এ কি আমার সঙ্গে ছ্যাবলামো হচ্ছে না ইয়ারিং হচ্ছে? কি হচ্ছে, এ সাহস তোমাকে দিয়েছে কে? তখন বলে না হুজুর, ফাজলামি করার মতো আমি কি করি না, আমি যা করেছি সেটা বলছি, কোনো ফাজলামো নয়, ইয়ারিং নয়, কোনো তাচ্ছিল্য নয়, কোনো কিছু নয়, আমি বলছি। আপনি আমাকে প্রশ্ন করেছেন কৃতজ্ঞ ও অকৃতজ্ঞ, এই দুটো একটা লোকের ভিতরে প্রশ্ন করেছেন। দুজন কেন বলে এই যে প্রশ্ন করেছেন, কিন্তু আমি এখন চিন্তা করে ভাবলাম যে আচ্ছা দেখুন, জামাই, এই যে জামাই, যত রকম খাওয়ার করো, যত রকম পোশাক দাও, কত রকম কি না জামাইকে তো হয়, কিন্তু তাতেও কি জামাই সন্তুষ্ট হয়? হয় না। যত দিতে পারো, জামাইকে যত দিতে পারো, তবু সন্তুষ্ট নয়। ও কৃতজ্ঞ, কৃতজ্ঞ হচ্ছেন আপনার এই কুকুরটা। ঝড় বৃষ্টি বাদলা বিপদ চড়কা যাই হোক, সে দেখো সে তোমাকে রক্ষা করবে, কিন্তু যা দাও, একটু দাও আধটু দাও, সে তোমার খেয়ে নেবে, পাহারা দেবে, রক্ষা করবে। তাহলে কৃতজ্ঞ আর অকৃতজ্ঞ হয়েছে তো যাবো না। না সত্যি বীরবল বলতে পারে, সত্যি তোমার বলা ঠিক হয়েছে। ও একটা প্রবাদ আছে, যদিও এখন এই প্রবাদটা অতটা খাটে না, জম জামাই ভাগনা তিন নয় আপনা, একটা কথাতে আমাদের প্রবাদে আছে। কিন্তু এখন কিন্তু জামাই আর জামাই নেই, জামাই এখন ঘরের ছেলেই হয়ে গেছে। অনেক জামাই শ্বশুর প্রতি খুবই কর্তব্যপরায়ণ। তো প্রবাদ অনুযায়ী আরেকটা জামাই মানে যতই দাও না কেন তবু সে যেন সন্তুষ্ট হয় না, এরকম একটা প্রবাদ ছিল। সেই জায়গা থেকেই এই গল্পটা উঠে এসছে। আর কুকুরের কথা বলি, আমি আমার একদম নিজস্ব অভিজ্ঞতা। আমার শাশুড়ি মা রোজ আমাদের বাড়ির এই রাস্তার কুকুরকে খেতে দিতেন। যখন আমার শাশুড়ি মা অসুস্থ হলেন, যখন অ্যাম্বুলেন্স এলো আমার মাকে নিতে, শাশুড়ি মাকে নিতে, ওই অ্যাম্বুলেন্সে ওই ইয়েতে করে, কী বলে অ্যাম্বুলেন্স, ওই কী ওটাকে বলে, করে যখন তুলছে আর কি, ওই অ্যাম্বুলেন্স ওটাকে কী বলে ভুলে যাচ্ছি, যাই হোক, ওইটাই করে টেটাই করে যখন তুলছে, তখন কুকুররা কি ঘাঘাও করছে। 3-4টে কুকুর এখানে সবসময় থাকে। যখন ওদের কথা আমরা বুঝতে পারছি না, তখন ওরা কি করলো, যখনই মাকে গাড়িটায় তুললো, ওরা হাউ মাউ করে কামড়ে দিল। আমরা ঠিক বুঝতে পারিনি যে ওরা বুঝতে পারছে মাকে কোথাও নিয়ে যাচ্ছে, কৃতজ্ঞ। হ্যাঁ, যার জন্যে ওরা কামড়ে দিল। আমরা সঙ্গে সঙ্গে সেই তাকে নিয়ে গেলাম, দিয়ে গিয়ে ইঞ্জেকশন নেওয়ার করাতে হলো। মাকে মাকে দেবে না পাঠাতে, ওরা কিন্তু বোঝে, ওরা ভালোবাসা বোঝে, ভালোবাসার লোক চলে গেলে বোঝে। হ্যাঁ, সেই জন্যে এটা একদম আমাদের নিজের একদম চোখের উপরে দেখা একদম। কুকুর কিন্তু খুব কৃতজ্ঞ, খুব প্রভুভক্ত। ওর নামই তো প্রবাদে আছে যে কুকুর খুবই প্রভুভক্ত। আচ্ছা, এবার পরের গল্পে যাই, বিপদের উপর বিপদ। বিপদের উপর বিপদ। আচ্ছা, কমেন্ট পড়ে নি। ঠিক ঠিক, হ্যাঁ, একটা কমেন্ট পড়ে নি। রুনুদি বলছে ঠিক, কৃতজ্ঞ অকৃতজ্ঞ গল্পটি শুনে ভালো লাগলো, বেশ কিছু ভালো লাগা, একদম একদম।
অনেক স্মৃতিও মানে পড়ে যায়, কিন্তু এটা তো উঠছে না গল্প, কমেন্ট পড়বো কী করে? শুভ সন্ধ্যা। আচ্ছা, বলবো রুদ্রনীল বাবু এসেছেন, চৈতালি এসেছেন, অয়ন মিশ্র, নির্মল ব্যানার্জি তো এখনও আছেন, 8জন আপনারা দেখছেন, প্রণববালা এসেছেন, কৃষ্ণেন্দু সরকার দেখছেন, মোনা মল্লিক দেখছেন, পারমিতা দিত এসেছে, মামনি ব্যানার্জি দেখছেন, রাজুল করিম বিশ্বাস দেখছেন, সোনালি জানা দেখছেন, স্বপন চৌধুরী দেখছেন। আপনারা থাকুন, মা পরপর গল্পে যাচ্ছে। আচ্ছা, বিপদের উপর বিপদ। বিপদের উপর বিপদ। শুরু কর। এখন বর্ষা গান ভালোবাসতেন, তা এখন 2জন এখন গান গাইতে ডেকে নিয়ে এসছে, মন্ত্রী ডেকে নিয়ে এসে ডেকে নিয়ে আসতে গান গাইলো, বাদশার সঙ্গে গান গাইলো। গান গাইতে বাদশার গানটা খুব পছন্দ হয়েছে। খুব পছন্দ হওয়ার জন্যে তিনি বললেন, কি দিতে পারি, এমন সুন্দর গান গাইলো, কি দেবো? তা 2টো হাতি দি বলে 2টো হাতি দান করবে। বাদশা দিচ্ছে বলে তারা কিছু বলছে না, তারা গরিব মানুষ, হাতিকে খাওয়াবে কি বলতে পারছে না, কিন্তু কি করবে, গ্রহণ করলেন। যেখানে বাদশা দিচ্ছে কি করবে, গ্রহণ করে তখন বাড়ি নিয়ে গেল। বাড়ি নিয়ে গিয়ে যেখানে যা ছিল সব খাওয়ালো। তারপরে কি করবে, আর তো কিছু নাই, মাঠে ভেড়িতে খুঁটি পুঁতে দিয়ে এলো। সেও হয়ে গেল, কি করবে, ওদের আর কুড়কুতার নাই, ছেলে পুলে বউঝি খেতে তো পায়নি, কি করবে এইবার? বলে এই উপায় একমাত্র বীরবল ছাড়া আমাদের কেউ বাঁচাতে পারবে না, বলে বীরবলের কাছে 2জনে গেল। বীরবলকে বলতে বীরবল বলল, আচ্ছা আমি ব্যবস্থা দেখছি বলে ওরা চলে এলো। না, তুমি আমার বাপ মা, তুমি ব্যবস্থা করো। বলো, তোমাদের বলি শোনো, বড় ঘণ্টা বেঁধে দেবে গলায়, বড় করে একটা ঘণ্টা, আর একটা ঢাক বেঁধে দেবে, দিয়ে দিল্লির পথে ছেড়ে দেবে। এইবার এই বুদ্ধি ছাড়া আর কোনো পথ নাই বাদশার সঙ্গে। এইবার সেই বুদ্ধি করেছে, বিরাট একটা ঢাক বেঁধে দিয়েছে, আর একটা বড় ঘণ্টা বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে এবার বলে খেতে দেবে না, খালি ছেড়ে, এমনি খালি পেটে ছেড়ে দেবে। তা খালি পেটে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিতে হাতি খিদে লেগেছে, আরে উৎপাত মানে উৎপাত, সে দারুণ উৎপাত চালাচ্ছে, কি হবে উপায়, কেউ তো থাকতে পারছে না। তখন বাদশার কাছে খবর এলো। বাদশা বলো, এ হাতি তো আমি দিয়েছিলাম, এই লোক গান যে গায় সেই লোককে দিয়েছিলাম, এই তাকে ডেকে নিয়ে এসো। তাকে ডেকে নিয়ে এলো। তা এবার বাদশা বলছে যে তুমি হাতি ছেড়ে দিয়েছো কেন? না, হাতি ছাড়বো নি জাহাপনা, কী করবো বলুন দেখি, খাবার কোথা থেকে দেবো, আর খাবার নেই। আমি তো এতদিন নিয়ে তাকে বাজনা শিখালাম, বাজনা শিখিয়ে এইবার নিজের খাওয়াটা নিজে করে নেবে, তাই আমি ছেড়ে দিয়েছি, বাজনা শিখিয়ে ছেড়ে দিয়েছি। তখন বাদশা বুঝে ফেলেছে যে এই ব্যাপার, তাহলে ও তো গরিব, সত্যিকারের খাওয়াতে পারেনি। ওই জন্যে সে তো হাতি 2টো বেঁধে দিয়ে জমিন দিল। জমিন দিতে আবার জমিন করে খেলো, আনন্দে থাকলো। বিপদের উপর বিপদ। আসলে একটা কথা আছে না, যে অপাত্রে দান পাত্রে দান, এই দানটা শুধু দান করলে হয় না, দান করলে হয় না, দানটা বুঝে শুনে দান করতে হবে। কাকে তুমি কি দিতে চাও? তারা গরিব মানুষ, তারা হাতি পোষা, হাতি বলে প্রবাদেই বলছে হাতি কেনা সহজ, পোষা কঠিন। মানে হাতির খাদ্য যোগান দেওয়াটা তো অনেক কঠিন ব্যাপার। কি চাটিখানি কথা। তাহলে সেইটাই, সেই সব কিছু কিন্তু আমাদের প্রবাদগুলো যে হয়েছে, এগুলো কিন্তু আমাদের এই মানে ব্যবহারের মধ্যে থেকেই সব কথাগুলো উঠে এসছে, যেগুলো সত্য, যেগুলো ঠিক, সেই কথাগুলো নিয়েই কিন্তু আমাদের প্রবাদ।
যেমন হচ্ছে বালিশে বসলে ফোঁড়া হবে, আসলে বালিশটা ফেটে যাবে, নষ্ট হবে। হ্যাঁ, এই যে আগেকার দিনে বলতো এই রাত্রিবেলা মুখ দেখতে নেই, ভূত ভূত আসে ধরবে। আসলে তা নয়, তখন তো এরকম বড় ড্রেসিং টেবিল ছিল না, আয়না দিয়ে ছোটো ছোটো আয়না মুখ দেখতো, হাত থেকে পড়ে গেলে কাঁচ পড়ে যাবে, এরকম লাইটও ছিল না। কাজে কাঁচ ঘরে ছিটিয়ে পড়ে থাকলে সেই কাঁচ পায়ের মধ্যে ফুটে যাবে। যার জন্য প্রবাদগুলো কিন্তু আমাদের প্রয়োজনের ভিত্তিতেই কিন্তু বানানো হয়েছে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবারে বলি, মার জন্মদিন হলো, 85 বছরের জন্মদিনে গানের ভুবন খুব আনন্দ করেছে, প্রচুর মানুষ, আমাদের পাড়া থেকেও মানুষজন সব এসেছিলেন, মাকে অনেক গিফট দিয়েছে। মার জীবনে খুব খুশি হয়েছেন, এত বড় জন্মদিন। মার 85 বছর বয়স, পরশু দিন হলো না, রোববারেই তো হলো, হ্যাঁ রোববারে জন্মদিন গেল মার। সবাই মাকে খুব উইশ করেছেন, আপনারাও তো প্রচুর মানুষ করেছেন, কারণ আমি ফেসবুকে তো ফটো দিই, সেই দেখে সবার কাছে আমার কৃতজ্ঞ। পাড়া প্রতিবেশী, আমার গানের ভুবন, আপনারা সবাই যারা আমার মায়ের জন্মদিনে উইশ করেছেন, প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা, ভালোবাসা রইল। পরের গল্পে যাই, উপস্থিত বুদ্ধি। উপস্থিত বুদ্ধি। সশব্দ এইবার বাদশা বলছেন, শুভেচ্ছা। বিপদের উপর বিপদ গল্পটি শুনে মন ভরে গেল, গল্প বলার ভঙ্গিমা ও কণ্ঠ বেশ মুগ্ধকর। নির্মল ব্যানার্জি বাবু বলছেন। আর একজন বলছেন যে সশ্রদ্ধ শুভেচ্ছা, রহমান তাসলিম বলছেন, উত্তম কুমার দাস দেখছেন। এইবার বলছেন, কি বলছেন? উপস্থিত বুদ্ধি। ও, একদিন বাদশা আকবর প্রশ্ন করলেন, আচ্ছা বীরবল, বিপদের সময় কোন অস্ত্রটা সবচেয়ে বেশি কাজে লাগে? বেশি কাজে লাগে? বিপদের সময় এত তো অস্ত্র আছে। আচ্ছা, এত অস্ত্রের মধ্যে বীরবল বলো দেখি, কোন অস্ত্রটা লাগে? তাড়াতাড়ি বলো, কোন অস্ত্রটা লাগে? বীরবল তখন বলছে, জাহাপনা, বুদ্ধি। বুদ্ধিটা অস্ত্র মতের অস্ত্র নাই, বুদ্ধিটা লাগে প্রথম, দ্বিতীয় তুমি যাই করো, প্রথম হচ্ছে বুদ্ধি। তখন বলছে, আচ্ছা পরীক্ষা নেবো আমি, কিন্তু জাহাপনা বলছেন পরীক্ষা নেবো কিন্তু আমি, কালকে এটা পরীক্ষা নেবো। তা হোক, কালকে এখন কি করেছে, জাহাপনা আমার পাগলা হাতি একটা ছেড়ে দিয়েছে, দিয়ে বীরবলকে বলেছে তুমি এই পথ দিয়ে যাবে। বীরবল সে তো বলেছে না যে বুদ্ধি, ওইটা জাহাপনা পরীক্ষা নিচ্ছে, অস্ত্র লাগার পরে, অস্ত্র তো পরে, আগে বুদ্ধি। তখন বলছে যে আচ্ছা, পাগলা হাতি যাচ্ছে, ওদিক দিয়ে বীরবল আসছে। এইবারে পাগলা হাতি আসছে, ধারে বীরবল যাচ্ছে। তখন তাড়াতাড়ি করে ভেবে নিয়েছে বীরবল, বুদ্ধি ভেবে নিয়েছে, ভেবে নিয়ে কি করেছে, একটা গড়ি মতন আছে, ওর ভিতরে ঢুকে পড়েছে। ঢুকে পড়ে দেখে, আরে সে পাগলা হাতি, তার ব্যাপার কি, সে তো একেবারে মেরে ফেলবে। তখন কি করেছে, একটা বড় কুকুর শুয়েছিল, কুকুরটাকে দুই পা ধরে হাতির শুঁড়ের উপরে ছেটে দিয়েছে। ছেটে দিতে এইবার হাতিকে সে যা চুঁড়ে কামড়েছে কুকুর, অস্থির ব্যস্তির হাতি, কোথায় যাবে, কি করবে, যন্ত্রণা, অস্থির। এইবার বীরবল যে কোথায় চলে গেল খুঁজে পাওয়া যায়নি, কোথায় পালিয়েছে আর খুঁজে পাওয়া যায়নি তাকে। বুদ্ধি। এরপরের গল্প, যেমন সাহসী তেমনি ভীতু, দুটো পরপর বিপরীত গুণ। আচ্ছা, কিভাবে একজনের না দুজনকে আনতে বলেছিল। আচ্ছা, উত্তম বাবু তো আছেন দেখ বলেছি, সুমিতা দিকে আমি দেখতে পাচ্ছি এসেছে। সুমিতা দি, আমি প্রথমে আজ আমার বাবার মৃত্যুদিন, তার সম্বন্ধে একটু বলেছি, তুমি পরে লাইভটা একটু শুনে নিও। তারপরে কি না হচ্ছে, কথাটা কি বললি? কথাটা হচ্ছে একজনের মধ্যে দুটো গুণ, যেমন একজনের মধ্যে যত গুণ থাকবে, ক্রোধ, রাগ, আর একটা থাকবে ভীতু, ভয়। তাহলে এই একজনকে তুমি এনে দাও। বাদশা এমন এক একটা বলে ভাবছে, এক একটা বলে কি করি ভাবছে।
তারপরে দেখলো একটা মেয়ে সে রাত 12টার পর যাচ্ছে। ও কিন্তু রাত্রে আর ঘুমায়নি বীরবল, ঘুরছে চিন্তা করছে কি করা যায় চিন্তা করছে। চিন্তা করে দেখলো একটা মেয়ে রাত 12টার পরে যাচ্ছে, অন্ধকার রাত, ঝড় তো দেখি ব্যাপারটা কি বলে ও পিছনে গেল, গিয়ে দাঁড়িয়ে গেল আড়ালে। দিয়ে সে একটা লোকের কাছে যায়, তা সে হোক লোকের কাছে যায়, সে এবার তার পেয়ে গেছে, বীরবল তার লাইন পেয়ে গেছে। এইবার লোকের কাছ থেকে ঘুরে এসে কি না ভীতু যখন যায়, ঝড় বৃষ্টি মাথায় নিয়ে লোক যত বড় যে আসুক না কেন সে যাচ্ছে, কিন্তু আসার সময় সে একেবারে চোরের মতো ভীষণ ভীতু। তার মানে কাঁদো ভাব, যেন কেঁদে ফেলছে, এইরকম ব্যাপার। তখন বীরবল বললে, হ্যাঁ গো মা, আমি একটা জায়গায় তোমাকে নিয়ে যাবে? তা বললো যে হ্যাঁ যাবো। তুমি বীরবল নাম করা প্রধানমন্ত্রী, বলে আপনি যখন বলছেন যাব। খুব প্রধানমন্ত্রী না, মন্ত্রী, সম্রাটের মন্ত্রী। তারপরে তখন বলছে যে আচ্ছা হোক, যাব। তখন ভয়ানক ভীতু, তখন বলছে যে সাথে করে নিয়ে যাচ্ছে, সাথে করে নিয়ে গিয়ে সে তো বাদশার কাছে দাঁড় করে দিয়েছে। বাদশা বলছে, বীরবল ও কি করেছো তুমি? একজন মেয়েকে আমার সামনে দাঁড় করে দিয়েছো? বাবা, এ তোমার কি কাজ? ও জাহাপনা, এই কাজ, এই দেখবেন একজনের ভিতরে দুজন দেখবেন। এই দেখুন, ওই মেয়েটা যখন গেছিল বীর দর্পে গেছে, কিন্তু কেউ তার কাছে এলে আর ঠাঁই পাবে না। এমনভাবে তার দর্প অহংকার, এমনভাবে তার ক্রোধ। সেই মেয়ে যখন ফিরে এলো, তখন আমি যখন ডাকি, কাঁদো ভাব, কি ভীতু, কি নরম। তাহলে জাহাপনা বলুন তো, একজনের ভিতরে ভীতু আর সাহসী হলো কি না? না সত্যি বীরবল, তুমি বীরবলই বটে, তোমার কথাবার্তা বীরবলই বটে। আচ্ছা, সত্যি একটা মানুষের মধ্যে দুটি গুণ, যখন মানুষ বিপদে পড়ে তখন সে বোঝে যে আমি অন্যায় করছি, আমার তার অন্যায় বোধ কাজ করে, তখন সে সেই নিজেই আকুলভাবে কাঁদতে থাকে, ঈশ্বরকে ডাকতে থাকে। আবার মানুষ যখন প্রেমে পড়ে বা কাউকে খুব ভালোবাসে, মানে প্রেম বলতে আমি এখানে স্বর্গীয় ভালোবাসার কথা বলছি, তখন সে তার সব কিছুকে তুচ্ছ করে সেখানে যাওয়ার চেষ্টা করে। এই যে যেমন সাহসী তেমন ভীতু গল্পটি হলো আমাদের বীরবল গল্পটি, অতি অসাধারণ গল্প, একদম সত্যি বাস্তব গল্প। এবার আসছে খাঁটি হিসেব নিকেশ, এটা বলবে তো? খাঁটি হিসেব নিকেশ, খাঁটি 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 হিসেব নিকেশ। খাঁটি হিসেব নিকেশ কাক বোধ হয়? বাদশা বাদশা, হ্যাঁ বাদশা, ওটা না, কৈশোরী মৌল, এটা না। আচ্ছা, শ্রী শ্রী রাম সহায়, এটা ভালো, এইটা ভালো গল্প, বলো এটা বলো। বাদশা যাচ্ছে দাদি বলছে, বা খুব সুন্দর, এই বয়সে এসেও আপনার গল্প বলার ভঙ্গিমা সত্যই চিত্তাকর্ষক, মন ছুঁয়ে গেল। হ্যাঁ, আপনি তো শুভ জন্মদিন জানিয়েছেন, অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ সবাইকে। অনেকজন এখনো দেখছেন, আমার মার পাশে রয়েছেন। ঠিক আছে, এবার পরের গল্পে চলো। একবারে মানে বীরবল বাদশা হাঁটছেন, এসে আবার গরম পড়েছে, তা আবার ঘুরে এলেন। ঘুরে এসে বলছেন, বীরবল আমার একটা কথা মনে পড়ে গেল। কি কথা? না দেখো, এই যে রাম,
আচ্ছা, রামটা আমরা তো সবাই লিখি, চিঠি লিখি, দলিল লিখি, যা করি প্রত্যেকের রামের সহায় থাকি। কোনো কিছু করতে গেলে আমরা শ্রী শ্রী লিখতে গেলে উপরে আমরা লিখি শ্রী শ্রী রাম সহায়। রামচন্দ্র। হ্যাঁ, এখন সে বলছে আমার নামটা এবার আরম্ভ করো না, এই ছেলে মেয়েদের বলছে। পড়তে দাও, বাচ্চা বলছে লিখতে দাও, দিলে তারা আমার নামটা করবে। আমি আর কম কি, আমি আর কম কি, হ্যাঁ, গোটা পৃথিবীর বাচ্চা আমি, কম কথা নয়, তাই আমার নামটা দাও না। তখন বলছে, আমি কি বলছেন বুঝতে পারছি না, যাবো না, বুঝতে পারছি না, বীরবল বলছে। তখন বলছে বুঝতে পারোনি, আমি বলছি যে আমি তো কম নয়, তাহলে রামের নাম যেরকম লিখে তো ওরা, তা আমারও ওইরকম নামটা দাও না, প্রত্যেকে চিঠি লিখা, দলিল লিখা, সব যে লিখালিখি হয়, তা ওতে দাও না আমার নামটা। তখন কথা বীরবল, হচ্ছে কি, হিন্দুরা প্রত্যেক চিঠির মাথায় হ্যাঁ, লেখে শ্রী শ্রী রাম সহায়, শ্রী শ্রী রাম। তার বদলে আমার নামটা লিখতে হবে। মানে তখন মানুষ তো আগে বলছে, ঈশ্বরের নাম স্মরণ করে যে কোনো লেখা তখন বীরবল বলছে, দেখুন জাহাপনা, এইবার বুঝতে পেরেছি। তা বুঝতে পেরেছি একটা কথা হচ্ছে এই, তাহলে আপনাকে একটা ঢিল নিয়ে নদীর কাছে যেতে হবে। কেন একটা ঢিল নিয়ে আমি নদীর কাছে যাবো কেন? আমাকে বোকা পেয়েছে নাকি? তখন বাদশা বলছে যে আমাকে কি বোকা পেয়েছে, আমি ঢিল নিয়ে নদীর কাছে যাবে? এই দেখো গো, তাদের কথায় আছে যে রামচন্দ্র পদ গেঁথেছিলেন ওই শিরা দিয়ে পদ গেঁথেছিলেন, কিন্তু আপনাকেও তো গাঁথতে হবে, না গাঁথতে লোকে মানবে কেন? সে তো হবে না, এমনি কি আর হওয়া যায় দেবতা গো? এমনি হওয়া যায় না। আমরা তো ছোটবেলা থেকে শিখেছি যে রাম রাম বললে জলেও শিলা ভাসে। মানে ওই যে সমুদ্রের উপরে যে সেতু বন্ধনটা যেটা শিলা ফেলে দিয়ে দিয়ে করেছিলেন, সেই শিলা ভেসে উঠেছিল। হনুমানরা যে সেতু বানিয়েছিল। রামের নামের এত গুণ হ্যাঁ, যে শিরা ভাসে। জলে। রামকে যখন ছাড়তে এসেছিলেন ইয়ে সব রাক্ষসরা, বিভীষণের সঙ্গে কজন এসেছিলেন, আর কজন ফিরে গেলেন রামকে বিদায় দিয়ে। ফিরে যেতে বিভীষণ কী করেছিলেন, সবার হাতে একটা পাতা দিয়েছিলেন, মোড়ক করে একটা করে পাতা দিয়েছিলেন। তখন ওরা খানিকটা বাকি আছে, তখন বললো আমাদের কি পাতা দিল বলো দিনই রাজামশাই। এবার তো বিভীষণ নতুন রাজা হয়েছে লঙ্কায়, তা কী পাতা দিলে বলুন তো? তারা খুলে দেখলো রাম 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 লেখা আছে, এই জন্যে সেই বাঁধ দিয়ে চলে যাচ্ছে, রাম রাম লেখা আছে। তখন কি করবে? ও দূর বাবু, রামের অর্থ সে কি বুঝবে, রাখো, ফেলে দিল। সেইখান থেকেই বাঁধ কেটে গেল, সেইখান থেকে বাঁধ কেটে গেল। তো জাহাপনা, তখন জাহাপনা বুঝে সুঝে আর কথা বাড়ালো না। না, অনেকে আবার শ্রী শ্রী হরিসহায়ও লেখে। হ্যাঁ হ্যাঁ, হরিসহায়ও লেখে। আচ্ছা, পাপের প্রায়শ্চিত্ত। হ্যাঁ, পাপের প্রায়শ্চিত্ত এটা আছে বল দিনি, সেই যে বোঝা নিয়ে যাওয়া, বোঝা নিয়ে যাওয়া তো। মন্ত্রী যারা আছেন তাদের চেয়ে বীরবল কর্মঠ এবং বিশ্বাসযোগ্য। হ্যাঁ। তোমার এই কারণে বীরবলের উপর সাম্রাজ্যের অনেক বড় বড় কাজ নিশ্চিন্তভাবে থাকেন। বীরবলের মতো বিশ্বাসী লোক পাওয়াই ভালো। হ্যাঁ, বিশ্বাসী এবং ন্যায়নিষ্ঠ, জ্ঞানী, সৎ, বীরবলের এত গুণ। বোঝা নিয়ে যাচ্ছে। হ্যাঁ 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 এই হ্যাঁ, এই যে ঘোড়ার পিঠে বোঝা। হ্যাঁ, ঘোড়ার পিঠে বসে, ঘোড়া না গাধা কি আছে যাই হোক, বলো। এই যে গাধার পিঠে বোঝা, হ্যাঁ, গাধার পিঠে। গাধার পিঠে বোঝা। হ্যাঁ, চল। এখন আচ্ছা, একটা কমেন্ট পড়ে নি। সুমিতাদি বলছেন দারুণ তো, একটার পর একটা গল্প দারুণ জমে উঠছে। একটা কথা বলি, মার বয়স 85, বললামই তো আগে, জন্মদিন গেল পরশুদিন। কিন্তু মা দেখুন বই দেখে পড়ছে না, মা কিন্তু মন মন থেকে বলছে। আপনারা মাকে এইভাবে উৎসাহিত করেছেন। মা রোজ সকাল হলে বই নিয়ে পরীক্ষার্থীর মতো পড়তে বসে যায় এবং মনে মনে ইচ্ছে করছে যে উনি 100 পর্ব লাইভ করবেন। ফলে রোজ বই নিয়ে পড়তে বসে। আমাকে বলছে আমার বই শেষ হয়ে গেল, বই এনে দে। আমি বইমেলা থেকে অনেক বই কিনে এনেছি,
মা এটা তাড়াতাড়ি শেষ করবে বলে রোজ উঠে বই পড়ে যাচ্ছে সমানে, সেই পড়ে তারপরে কিন্তু আপনাদেরকে শোনাচ্ছে। এই গল্পগুলো কিন্তু মার মানে আগে থেকে শোনা তেমন নয়, এগুলো পড়ছে, পড়ে নিজে মনে গেঁথে আপনাদেরকে বলছে। হ্যাঁ, আমি একটু একটু সাহায্য করে দিই, যেটা বুঝতে পারে না সেটা একটু বলে দিই, বা একটুখানি বুঝিয়ে দিই, একবার বলে দিই, মানে পড়া ধরার মতো একবার ধরে নিই ঠিকই, কিন্তু মা পড়েন রোজ। আর সেটা সম্ভব হয়েছে আপনারা মাকে উৎসাহিত দেন বলে। পরের গল্পে যাই, পাপের প্রায়শ্চিত্ত। গল্পের নাম কি? পাপের প্রায়শ্চিত্ত। পাপের প্রায়শ্চিত্ত। শুরু করো। এইবার বীরবল আর জাহাপনা হাঁটছেন, হাঁটতে 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 দেখলেন গাধার পিঠে বোঝা। তখনকার দিনে গাড়ি ছিল না, এইভাবে রাস্তা ছিল না। আমি এক সেকেন্ড একটা কমেন্ট করি। খুব সুন্দর গল্প বলছেন মাসিমা, খুব ভালো থাকবেন আপনি, আমার প্রণাম নেবেন মাসিমা। সত্যি এই বয়সে এইভাবে গল্প বলে যাওয়া। আচ্ছা, রামা নন্দী এসেছেন, সুমিতা দি তো আছে বললো। হ্যাঁ, এবার বলো, পড়ো। এইবার বলছে সে তখনকার দিনে তো রাস্তা গাড়ি টাড়ি ছিল না। এই গাধার পিঠে, এই ষাঁড়ের পিঠে, উটের পিঠে সব দেশ বিদেশ যাওয়া হতো, মালপত্র নিয়ে দেশ বিদেশ যাওয়া হতো। তা তখন বীরবল বলছে, ওহ বড্ড কষ্ট তো। তা তখন বীরবল না, বাদশা বলছে যে বড় কষ্ট তো। তখন বীরবল বলছে কষ্ট নয়, কষ্ট তো বটেই, তবে এগুলো করতে পারলে, রাস্তা টাস্তা করলে, গাড়ি টাড়ি করলে, করে তবে তো কষ্ট ওদের দূর হয়। ওরা কি করেন জানেন, এরা বোঝা ফেলে দিয়ে কোমর ধরে আকাশের দিকে তাকায়, তার মানে ঈশ্বরকে ডাকে তারা, যে এই কষ্টের শেষ কোথায়, ঠাকুরকে ডাকে তারা। বুঝলেন? কি বলেন আপনি জাহাপনা? ওকে বলছে তাই নেই? বলে হ্যাঁ, আপনি তো এই কষ্টের সহ্য করবেন নাকি? তখন বিরহ চুপ করে আছে, চুপ করে আছে। তখন করতে হবে তো নিজেকে, তাই চুপ করে আছে। দিয়ে আর খানিকটা যেতে সেই বুড়ির ঘাস ঘাস কোমরে দিয়ে গেল, দিয়ে দেখে একজন বুড়ি ঘাস নিয়ে যাচ্ছে। কোমরে ঘাস দেখে খুবই দুঃখিত হলেন বাদশা। ও বুড়ি কোমর তো পড়ে গেছে, এত কষ্ট করছে, আচ্ছা দেখি যাই। তখন বলে গিয়ে দেখে না, কম ঘাস ফেলে দিয়ে বলছে হ্যাঁ গো, তা বড় কষ্ট হচ্ছে না? না হচ্ছে, কি করব বলো। তা না বীরবল না বাদশা মারা গেছেন, তা কী করি? তা তখন বলছে বাদশা মারা গেলেন, হে ঘাস বোঝা ফেলে দিয়ে কান্না তো কান্না, আর আমরা খেতে পাবো না গো, আর আমরা খেতে পাবো না। বলে কি কান্না তো কান্না। তখন বাদশা বললেন আমাদের গরিবের আছে, খাতা আছে যে দান দেয়, সেই গরিবের দান মাসিক দেওয়া হবে। পড়ে গেল। দিল্লি শহরে কত কাক আছে এটা বলবে নাকি? না, হ্যাঁ, বলছে কাকের সংখ্যা কত, কাকের সংখ্যা কত এটা বলবে না। আচ্ছা, কবির কবিতা। হ্যাঁ, কবির কবিতার পরের না গল্প। না ওটা না। ভালো লাগছে, সুন্দর বলছেন আপনি মাসিমা। গুড ইভিনিং মিনতি। আচ্ছা, মিনতিবাবু খুব ভালো লাগছে মাসিমা, আপনার থেকে পাপের প্রায়শ্চিত্ত গল্পটিও বেশ ভালো লাগলো, খুব ভালো তখন লাগলো। বীরবলকে প্রশ্ন করলেন বাদশা যে এটা এইরকম কষ্টটা পাচ্ছে কেন? বীরবল বলছে পূর্বজন্মের, পূর্বজন্মের পাপ, তাই কষ্ট। ওইটাই। এবার বলছে কবির কবিতা, ওটা রেখেছি। ওটা হয়নি? হ্যাঁ, আচ্ছা, তাহলে আর কি বলবো, আর বলবে যাকে যেমন দেখতে সেও তেমনি দেখবে, বলবে? হ্যাঁ, দেখ দেখি বলো। এইবার। রাজ্যের লোকেরা তার সম্বন্ধে কি ধারণা পোষণ করে, এটা তো বললে।
হ্যাঁ রাজ্যের লোকেরা কেমন প্রশংসা করে। হ্যাঁ 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 তুমি যেমন যাকে দেখবে সে তোমাকে তেমন হ্যাঁ দেখবে। ওটা তো জানা কথাই। বীরবলের চাতুর্য, বীরবলের চাতুর্য, হ্যাঁ হ্যাঁ এটা বলবে? হ্যাঁ বল। ওইটা লাস্টে কি আছে বলতো ওইখানটায়? তুমি বলতে থাকো, আমি দেখছি। এটা মনে হয় আমি পড়িনি, এটা আমার পড়া নেই। না না ওইটা শেষ তো ওইখানে। হ্যাঁ, কি আছে? এটা অনেক বড় গল্প, পড়ো, বলতে থাকো, আমি একটু পড়ছি। এটা আমি পড়িনি তো, তুমি পড়েছো, আমি পড়িনি, একটু পড়ে নিচ্ছি। তুই প্রাচুর্যটা কি আছে? তুমি বলো, পড়তে থাকো, আমি বলছি। একদা মণিপুর রাজ্যের রাজা চন্দ্রকান্ত বীরবলের কথা শুনে বীরবলের জ্ঞান ও বুদ্ধি ও সেই পরিচয় নিতে আসবে। ওই যে মণিপুরের রাজা চন্দ্রকান্ত, ওর পরীক্ষা নিতে আসবে। হ্যাঁ পরীক্ষা নিতে এসে চন্দ্রকান্ত সেই ঘোড়ায় চেপে আসবে, আর একজন লোক তাকে ধরবে, চোর, সে ঘোড়া নিয়ে পালিয়ে যাবে, চন্দ্রকান্ত অপমান করবে। হ্যাঁ একজন, হ্যাঁ, না না সে এসে ছদ্মবেশে এসছে বাচ্চা, হ্যাঁ। আর বীরবল এই যে যাচ্ছে। রাজা চন্দ্রকান্ত, মণিপুরের রাজা চন্দ্রকান্ত ছদ্মবেশে এসছে, বীরবলের নাম শুনে বীরবল কত সাহসী, সৎ, তা প্রমাণ করবে সে কী রকম সুবিচারক, সেইটা জানতে সে এসছে ছদ্মবেশে এখন সে আসুক, সম্রাট আকবরের কাছে। এখন সে তো বসে আছে, এ ঘোড়া নিয়ে এলো, ঘোড়া নিয়ে আসতে বলছে আমাকে একটু নিয়ে যাও না গো, আমাকে না নিয়ে গেলে শহরে তো তাড়া পড়ে যাবে, আমার সারাদিন খাওয়া হয়নি। না, একটা চোর পথে বসে আছে, হ্যাঁ। সেই ছদ্মবেশী কে বলে? থেকে বলছে আমাকে একটু নিয়ে চলো বাচ্চার ওখানে, তুমি যাচ্ছ, আমাকে নিয়ে চলো। দয়া ভেবে নিল, নিয়ে গেল, যে সেই নামালো, সেখানে বাজারে নামালো, নামাতে বলে কি, এবার বলছে তুমি নেমে যাও, আমার ঘোড়া থেকে তুমি নেমে যাও। সেই চন্দ্রকান্ত রাজা বলছে আরে এ তো আচ্ছা বাবা চোর, বলে নামিয়ে দিতে খেতে হয় না, আবার এখন বলছে যে আমার ঘোড়া থেকে তুমি নেমে যাও, এ তো উল্টো কথা মন্দ নেই। ও তো খুব, সে কে চোর চেঁচাচ্ছে, আমার ঘোড়া এই বসেছে, এই নামেনি, হেন তেন করে সে নানান চেঁচিয়ে লোক জোগাড় করে ফেললো। লোক জোগাড় করে ফেলতে তখন বীরবলের উপরে বিচারের ভার থাকলো। বীরবল তখন বলল যে, আর একজন এসে বলছে যে আমি বসছিলাম, আমার কাছে টাকা পুতুলটা ছিল, সে সব করে দেখতে দেখতে নেই। বাবা বীরবল যখন গেল তখন বলছে বাবা আমার স্বামী মরে গেছে, আর আমি গেছিলাম তো গয়া, তা কাশি গেছিলাম, তা তুমি আমি কটা টাকা দিয়ে গেছিলাম, সে দিয়ে গিয়ে জমা দিয়ে আমি চলে গেছিলাম, এসে চাইতে সে বলছে না নাই, তুমি দাওনি। এ তো আচ্ছা মন্দ কথা নয়। বীরবল বলে এই বিচার কালকে হবে, বলে বীরবল অফিস করে দিলেন, সভাসদ উঠে গেল, তারপরে বলল যে হ্যাঁ এইবার বিচার। এইবার বলল যে সে পুটুলিটি, টাকা পুটুলিটি এখান থেকে ছিল, লিখতে লিখতে বীরবল আবার সে সরে গেছে, তখন তাকে ধরে বলল টাকা পুটলা বার করা, টাকা পুটলা না বার করালে হবে না, জানো তো শাসন, জেল, ফাঁসি, ও তো হবে। তখন সে বুঝে টাকা পুটুলি বার করলো, তাকে 70 ঘা জুতা মারা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে টাকা পুটুলটা খুলে দেখলো যে সত্যিকারের বুড়ি, সেই টাকা বুড়ি বলে এই বিচারটা রায় হলো, তাকে মেরে ছেড়ে দেওয়া হলো। আরেকজনের মাংস, আরেকজনটা মাংস পেয়েছে, তার টাকা, না ওই টাকাটা ওই একটাই টাকা দিয়ে এই জোরছে, মাংস টাংস জোরছে, বুড়ির টাকা তো ওই টেউটা জোরছে আর কি। তখনই বুড়ি বললো যে আমার টাকার চিহ্ন দেখো, যে ওই সব জোরছে, ও আমার টাকা নিয়ে মানেনি, ওই মানেনি। তখনই ধরে আর জুতার ঘা পিটা দিয়ে বুড়ির টাকা বুড়িয়ে নিল। এইবার ঘোড়ার বিচার, ঘোড়া ঘোড়া আমার ঘোড়া, চোর বলছে আমার ঘোড়া, তা বলছে আচ্ছা ঘোড়া সাড়ে চলো। ঘোড়া সাড়ে যেতে সে ঘোড়া, সে তো বাবা তার একে সে চেনে, তার ঘোড়া যে চালায়
সে চেনে। সে এখন সেই ঘোড়া সেই ছদ্মবেশী রাজার কাছে আসছে, সেই ছদ্মবেশী রাজার কাছে আসছে। তখন বলছে, বীরবর বলছে, কি এ ঘোড়া তোমার? তখন বলছি, আর তো কথা বলে না, মার পড়বে। এইবার মার পড়লো। বলে, আর জেল ফাঁসির দরকার নেই, এবার তোমাকে মার দিয়ে ছেড়ে দেবো। তখন চন্দ্রকান্ত রাজা বললো যে তুমি কি করে বুঝলে যে ঘোড়াটা আমার? হ্যাঁ। এটা স্বাভাবিক, ঘোড়া ছাড়লে সে তার মনিবের কাছেই যাবে। হ্যাঁ, সে তো কারণ যাবে, সে তো মুনিবের কাছে যাবে। পশুরা তো প্রভু ভক্ত, তারা তার প্রভুর কাছেই যাবে। এটা কিন্তু সোজাভাবেই বোঝা যায় যে পশুটা কার। সেই হিসাবেই আমি বুঝেছি। এই উপস্থিত বুদ্ধি বীরবলের ছিল আসলে প্রচন্ড। বীরবলের উপস্থিত বুদ্ধি ছিল খুব। তাহলে আপনারা অনেকে এখন আর থাকবেন দেখ, মার সাথে। না রে, কাঁচা চোর। যত শুনছি শুধুই ভালো লাগা। মাসিমা না, অনেক ওই যে সাবলীল রাজা। ভাষায় গল্প বলতে পারেন, এক্সিলেন্ট, অসাধারণ। আচ্ছা, আরে রাজা রানী বসে আছে বাগানে, দেখ না। বীরবলের গল্প শেষে আর যা আছে সেটা আর একদিন হলেই তারপরে মা অন্য গল্পে যাবে। আপনারা বলুন কি গল্প শুনতে চান। রাজা রানী কোথায়? এটা আমি জানি না তো কিছু। না, রাজা রানী বাগানে বসে আছে। তাহলে আজকের মতো আমরা আসছি, আবার পরের সোমবার দেখা হবে আপনাদের সাথে। নির্মল ব্যানার্জি বাবু এখনো আছেন, দেখছেন, আরও অনেকে দেখছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠান্ডা পড়েছে, সাবধানে থাকুন। মা কিছু বলবে না, সে বন্ধ করে না, দিচ্ছে। না, খুব ঠান্ডা পড়েছে। আবার পরের সোমবার দেখা হবে। খুব ঠান্ডা পড়েছে। আবার পরের সোমবারে খানিকটা বাকি থাকলো, এই যে বীরবলের গল্পটা বলার পরে অন্য বই বলবো। কোনটা নেবে, কি করবে, সেটা তখন বলা যাবে। বাবু বলছেন, যত শুনছি ততই ভালো লাগছে, গল্পগুলি দারুণ উপভোগ করলাম। হ্যাঁ, বীরবলের গল্প কিন্তু বেশ রসিয়ে রসিয়ে উপদেশমূলক, নীতিমূলক গল্প। ঠিক আছে, আজ তাহলে আসলাম। ভালো থাকবেন দাদা।